আচ্ছা, আমাদের বেসিক্স কোর্সে আপনাকে ওয়েলকাম। এবং আমাদের বেসিক্স কোর্সের উদ্দেশ্য হলো আর কিছুই না, একটা ওয়েবসাইটকে কিভাবে দাঁড় করাতে হয় এবং একদম শূন্য থেকে জিরো নলেজ থেকে, আপনি জীবনে কোনোদিন ওয়েবসাইট বানান নাই এরকম একটা অবস্থা থেকে কিভাবে একটা ওয়েবসাইটকে বানায়, ওয়েবসাইটটাকে লাইভ করতে হয়, এই পুরো ব্যাপারটা আমরা শিখবো এই বেসিক্স কোর্সের মধ্যে। বাট আজকে আমরা ওই ওয়েবসাইটের ডিটেইলে যাব না। আজকে আমাদের কাজ অন্য আরেকটা, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং এই বেসিক বিল্ডিং ব্লকটা যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি আপনার ইন্টারনেট মার্কেটিং এর জার্নিতে বিভিন্ন জায়গায় আটকায় যাবেন, যেটা আসলেই ওয়ার্থ ইট না। এই কারণে আজকে ফার্স্ট ভিডিওতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রবলেমটা, এবং এই প্রবলেমটা বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বেশি হয়, সেটা হলো ডলার রিলেটেড প্রবলেম। দেখেন, আপনি যখন অনলাইনে কিছু একটা কেনাকাটা করতে যাবেন, আপনি যেহেতু ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট বানানো এই ধরনের দুনিয়ায় আস্তে আস্তে আসতেছেন, আপনার ইন্টারন্যাশনালি অনেক কেনাকাটা করতে হবে। অমুক ওয়েবসাইট থেকে থিম কিনতে হবে, তমুক ওয়েবসাইট থেকে লোগো কিনতে হবে, অমুক ওয়েবসাইট থেকে ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে আপনার ইন্টারন্যাশনালি। বিভিন্ন সার্ভিস নিতে হবে। সব জায়গায় যেইখান থেকে আপনি যেই সার্ভিসই নেন, সব জায়গায় আপনার ডলারে পেমেন্ট করতে হবে, কারণ এরা কেউ বাংলাদেশি টাকা বা আপনার বাংলাদেশি যে ডেবিট বা ক্রেডিট কার্ড এটা অ্যাকসেপ্ট করবে না। তো এই প্রবলেমটা যদি আমরা একদম শুরুতেই সলভ না করি, তাহলে যখন আমরা আমাদের কাজকর্ম শুরু করবো, তখন বিভিন্ন জায়গায় জায়গায় যে আমরা আটকে যাব, যেটা খুব একটা সুখকর অনুভূতি না। এবং এই প্রবলেমটা এত সহজ সলভ করা যে সলভ না করাটাও ওয়ার্থ ইট না। কিভাবে সলভ করতে হবে আপনাদের বলে দিচ্ছি। কয়েকটা উপায় আছে, প্রত্যেকটা উপায়ের ব্যাপারে আমি বিস্তারিত বলছি। প্রথম উপায়, এবং আমার মতে বেস্ট উপায়, আমি নিজে হলে যেটা করতাম এবং আমি আমাদের স্টুডেন্টদের যেটা করে সবচেয়ে সহজে পুরো ব্যাপারটা ম্যানেজ করতে দেখি, সেটা হলো আপনার ফার্স্টে একটা পাসপোর্ট লাগবে। আপনি যিনি এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের অনেকেরই অলরেডি পাসপোর্ট আছে। যাদের নাই, তাদের ফার্স্ট কাজ হলো একটা পাসপোর্ট বানানো। আপনার যদি পাসপোর্ট না থাকে এবং আপনার যদি মনে হয় যে আমি কোনোদিন বিদেশে যাব না, আমি কি শুধু এই ইন্টারনেট মার্কেটিং রিলেটেড কাজকর্ম করার জন্য একটা পাসপোর্ট বানাবো নাকি, আমার রেকমেন্ডেশন হবে হ্যাঁ বানান। কারণ শুধু এই কারণেই না, আপনার আরও বিভিন্ন সময় আপনি যখনই আমাদের বিভিন্ন কোর্সগুলো করবেন, আপনি দেখবেন পাসপোর্ট অনেক সময় অনেক কাজে লেগে যায়। আইডি ভেরিফিকেশনের জন্য, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করলে ওখান থেকে টাকা আনার জন্য, অনেক সময় অনেক জায়গায় পাসপোর্ট বা আইডেন্টিটি ভেরিফিকেশনের আপনার দরকার হবে। এবং এই পাসপোর্টটা যদি রেডি থাকে, অনেক সময় আপনার কাজ সহজ হয়ে যাবে। সো ফার্স্ট কাজ হলো আপনার পাসপোর্টটা বানানো। কিভাবে বানাবেন না বানাবেন এটার বিস্তারিততে আমি যাচ্ছি না, আমি শিওর আপনি জানেন। যদি আপনি না জানেন, আশপাশে খোঁজ নেন পাসপোর্ট কেমনে বানাইতে হয়, এটা মোটামুটি সবাই জানে। সবার পাসপোর্ট আছে, বা আপনার পরিচিত আমি শিওর কেউ না কেউ আছে যার পাসপোর্ট আছে। স্টেপ 1 গেল। স্টেপ 2 কি? স্টেপ 2 হলো আপনি যে পাসপোর্টটা বানালেন, এই পাসপোর্টটা নিয়ে আপনি একটা ব্যাংকে যাবেন। আমি রেকমেন্ড করব কোনো একটা প্রাইভেট ব্যাংকে যেতে, এবং প্রাইভেট ব্যাংকের মধ্যে আমি কয়েকটা স্পেসিফিক ব্যাংক আছে যেগুলোকে একটু বেশি রেকমেন্ড করি, কারণ ওগুলায় আমি পার্সোনালি ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। বাট তার মানে এই না যে এগুলোর মধ্যে আপনার লিমিটেড থাকতে হবে। আপনি যে কোনো প্রাইভেট ব্যাংকে গেলেই আপনার এক্সপিরিয়েন্স ভালো হওয়ার কথা। আমি যেগুলো থেকে ভালো সার্ভিস পেয়েছি সেটা হলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আমি জানি সিটি ব্যাংক, দ্য সিটি ব্যাংক লিমিটেড, এটার থেকেও মানুষ অনেক ভালো সার্ভিস পায়। ব্র্যাক ব্যাংক থেকেও মানুষ মোটামুটি ভালো সার্ভিস পায়। ইভেন ডাচ বাংলা ব্যাংক থেকেও মানুষ অনেক ভালো সার্ভিস পায়। সো এগুলার মধ্যে যদি আপনি থাকেন তাহলে হয়তো ভালো, বাট এগুলোর বাইরে আপনি যদি ব্যাংক এশিয়ায় যান বা অন্য যে কোনো প্রাইভেট ব্যাংকে যদি আপনি যান, যেই ব্যাংকে আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি ওইটাই যাবেন। আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমি যে কটা ব্যাংকের নাম বললাম, এগুলার একটাই গেলে আপনার জীবন একটু সহজ হবে। আপনি ওই ব্যাংকে যাবেন, আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, নিয়ে যেয়ে আপনি ওই ব্যাংকে বলবেন যে আমি অনলাইনে বিভিন্ন জিনিস কিনতে চাই, আমার একটা ডলার কার্ড দরকার। বিভিন্ন ব্যাংক এই কার্ডটাকে বিভিন্ন নামে ডাকে, ওরা ব্র্যান্ডিং এর জন্য নিজেরা নিজেদের বিভিন্ন নাম ধাম দিয়েছে। যেমন ইবিএল ব্যাংক এই কার্ডটাকে বলে অ্যাকুয়া কার্ড, ডাচ বাংলা ব্যাংক এই কার্ডটাকে বলে স্টুডেন্ট কার্ড, সিটি ব্যাংক সম্ভবত বলে ইন্টারন্যাশনাল পেমেন্ট কার্ড। সো বিভিন্ন ব্যাংক বিভিন্ন নামে ডাকে, বাট ঘুরে ফিরে জিনিস একই। আপনার মূলত এমন একটা কার্ড দরকার, একটা ডেবিট কার্ড দরকার, যে কার্ডটা দিয়ে আপনি ডলারে কেনাকাটা করতে পারবেন। সো আপনি যখন আপনার পাসপোর্টটা নিয়ে ওই ব্যাংকে যাবেন, ওই ব্যাংক আপনাকে একটা ফর্ম দিবে। আপনার যদি অলরেডি ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার সম্ভবত কিছুই লাগবে না, জাস্ট আপনার পাসপোর্টটা দেখে আপনাকে নতুন একটা কার্ড দিয়ে দিবে। যদি আপনার ওই কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে দিয়ে একটা ফর্ম ফিল আপ করাবে, আপনার ছবি টবি নিবে, আপনাকে ওনারাই বলে দিবে কি কি লাগবে, এবং 3 থেকে 7 দিনের মধ্যে আপনি একটা ডলারের কার্ড পেয়ে যাবেন। এরপরে এটাকে আপনি আপনার একটা প্রিপেইড কার্ডের মতো চিন্তা করতে পারেন, যে এইটাই আপনার ডলার রিফিল করতে হবে, এবং তারপরে আপনি অনলাইনে ডলার খরচ করতে পারবেন। ডলার রিফিল কিভাবে করে? আপনি সাধারণত এক এক ব্যাংকের এক এক সিস্টেম, বাট সাধারণ প্রসেস যেটা, সেটা হলো ওই কার্ডের সাথে একটা অ্যাকাউন্টের নাম্বারও দিয়ে দেয় আপনাকে বলে যে এই অ্যাকাউন্টে আপনি যখন 90 টাকা রাখবেন, তখন ওটা $1 কাউন্ট হবে। কেউ কেউ বলবে 100 টাকা রাখলে $1 কাউন্ট হবে। ডলারের রেট কিরকম ওই সময়, ওটার উপর বিবেচনা করে। এই জিনিস যখন আপনি করবেন, আপনার ডলারের কার্ড হয়ে গেল, এবং এই ডলারের কার্ড আপনার জীবন যে কত সহজ করে দিবে বাকি আগামী 10 বছরে, এটা আমি আপনাকে এক্সপ্লেইনও করে বলতে পারবো না। আমি আশা করতেছি আপনি বুঝতেছেন। এবং এই বেসিক জিনিসটা অনেক মানুষ করতে চায় না। অনেক মানুষ ভাবে ব্যাংকে যাবো, বাসা থেকে বের হবো, এত কষ্ট করবো। অনেক মানুষ এই জিনিসটা করতে চায় না। কেন করতে চায় না আমি জানি না। এটা না করার আমি কোনো লজিক দেখি না, এবং আমি অবশ্যই 100% রেকমেন্ড করবো এই জিনিস করতে, এবং এই জিনিস কমপ্লিট না করে, ডলারের বন্দোবস্ত ঠিকঠাক মতো না করে পরের ভিডিওতে না যাইতে। এটা জাস্ট আমার রেকমেন্ডেশন। আপনি করবেন নাকি করবেন না পুরোপুরি আপনার উপরে, বাট আমার মতে এটা করা উচিত।
আচ্ছা, আমাদের দ্বিতীয় ভিডিওতে আপনাকে ওয়েলকাম। এবং এই ভিডিওতে আমাদের উদ্দেশ্য হলো একটা ডোমেইন কি জিনিস এবং একটা হোস্টিং কি জিনিস এটা খুব ভালো মতো বোঝা, যেন এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন না থাকে সামনে। খুব সহজ করে আমরা বোঝার চেষ্টা করব, বাট ভুল কিছু না, একদম সঠিক জিনিসই, বাট সহজ করে বোঝার চেষ্টা করবো যেন আমাদের কখনো সমস্যা না হয় বুঝতে। আস্তে আস্তে আমরা ওয়েবসাইট বানানোর দিকে আগাচ্ছি এবং এই স্টেপটা আপনাকে আপনার ওয়েবসাইট বানানোর যে একদম বেসিক ভিতটা এটা খুব স্ট্রং করে দিবে। দেখেন, আমরা যখন একটা ওয়েবসাইটের কথা বলি তখন আমরা সাধারণত কি বলি? তখন আমরা সাধারণত একটা নাম বলি, তাই না? যেমন আমি আপনাকে বললাম প্রথম আলোর ওয়েবসাইট কি, আমাকে বলেন। আপনি আমাকে বলবেন prothomalo.com, সম্ভবত prothom-alo.com, এটা ওদের ওয়েবসাইটের নাম। আমি যদি আপনাকে বলি ফেসবুকের ওয়েবসাইটের নাম কি, আপনি আমাকে বলবেন facebook.com। সো আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের নাম মানে মনে হয় কিছু একটা, তারপর ডট, তারপর আরেকটা কিছু একটা, তাই না? এ কথা সত্য। এবং এই যে ফরম্যাটের নামটা এটাকে বলে ডোমেইন নেম। এই নেম বিভিন্ন ধরনের হয়, বাট যেই ধরনেরই হোক ডোমেইন নেমের দুইটা অংশ থাকে, একটা হলো ডটের আগের অংশ আর একটা হলো ডটের পরের অংশ। facebook.com, ডটের পরে আছে কম, ডটের আগে আছে ফেসবুক। khalidfarhan.com, ডটের পরে আছে কম, ডটের আগে আছে খালিদ ফারহান। সো প্রত্যেকটা ডোমেইনের দুইটা পার্ট থাকে, একটা হলো শুরুর পার্ট আর একটা হলো লাস্টের পার্ট, যেটাকে অনেক সময় টিএলডিও বলে। এবং এই লাস্টের পার্ট চেঞ্জ হয়। সব ওয়েবসাইট কিন্তু .com দিয়ে শেষ হয় না। আপনারা জানেন অনেক সময় বাংলাদেশের সরকারের বিভিন্ন ওয়েবসাইট যেরকম শেষ হয় কিছু একটা .gov.bd, তখন কিন্তু .com নাই, .gov.bd। ব্রিটিশ যদি কোনো আপনি ওয়েবসাইট দেখেন, ইউকের কোনো একটা ওয়েবসাইট যদি দেখেন, আপনি দেখবেন সবসময় শেষ হয় .co.uk দিয়ে, ওটাও .com বসে না, .co.uk বসে। আবার কোনো একটা অর্গানাইজেশন, মনে করেন ইউনিসেফ বা ইউনেস্কো, এরকম করে একটা অর্গানাইজেশন যদি আপনি দেখেন, বা রেড ক্রস, তাহলে দেখবেন ওদের ওয়েবসাইট শেষ হয় .org দিয়ে, .com দিয়ে না। org থেকে ওয়ার্জির ফুল ফর্ম হলো অর্গানাইজেশন, অর্গানাইজেশনের শর্ট ফর্ম হলো ওআরজি। সো আপনি দেখবেন যে বিদ্যানন্দ.org বা রেড ক্রস.org এরকম নাম হয়, ওখানে .com বসে না। খুব সহজ করে যদি আমরা ভাবার চেষ্টা করি, একটা ওয়েবসাইটের নাম, বা আজকে থেকে আমরা ওটাকে বলবো ডোমেইন নেম। ডোমেইন নেম কথাটার মানে হলো একটা নাম, যেই নামটা যখন আমরা ব্রাউজারে বসাবো তখন ওই ওয়েবসাইট আমরা খুঁজে পাবো। ঠিক আছে, ব্রাউজার কি জিনিস আমরা সবাই জানি। ক্রোম একটা ব্রাউজার, মোজিলা একটা ব্রাউজার, অপেরা মিনি একসময় অনেক চলতো, ওটা ছিল একটা ব্রাউজার। এই যে দেখুন আপনার সামনে আপনারা একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন। এই ব্রাউজারের এই জায়গাটায় আমি যদি khalidfarhan.com লিখি, এই ব্রাউজারটা khalidfarhan.com এর যা যা ফাইল আছে ওই সব ফাইল এনে আমাকে দেয়। সো ডোমেইন নেম আর কিছুই না, ডোমেইন নেম হলো আমার ব্রাউজারকে বোঝানো যে কোন ফাইলগুলো আমি চাচ্ছি। khalidfarhan.com লেখা আমি যখন আমার ব্রাউজারে এন্টার চাপ দিই, এখন যদি আমি এখানে এন্টার চাপ দিই, তাহলে ক্রোম ব্রাউজার বুঝবে যে আচ্ছা আমার উনাকে khalidfarhan.com এর যে ফাইলগুলো আছে কোথাও সেভ করে রাখা, ওই ফাইলগুলো এনেই দেখাইতে হবে। আমি এখন khalidfarhan.com লিখে কেউ সার্চ দিলে আমি প্রথম আলোর ফাইল এনে ওনাকে দেখাবো না। সব ব্রাউজার এটা করতে পারে, ক্রোম, মোজিলা, হাবিজাবি যত ব্রাউজার আছে সব ব্রাউজার এই কাজ করতে পারে। এবং ব্রাউজারের কাজই এটা। ব্রাউজারের কাজ হলো আপনি ওকে একটা সহজ নাম দিবেন, ও ওই নাম দেখে ঠিকানা খোঁজার মতো ওই নামের কি কি ফাইল আছে কোথায় খুঁজে এনে আপনার সামনে সুন্দর করে আপনাকে দেখাবে। ঠিক আছে, এটা হলো ব্রাউজারের কাজ। ডোমেইন নেম কি এটা আমরা বুঝে গেছি। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হলো হোস্টিং কি জিনিস। হোস্টিং কি জিনিস এটার উত্তরও একটু আগে আমরা বলে আসছি। আপনি দেখেন, যখন আমরা একটা নাম লিখে সার্চ দিচ্ছি, সো আমি যদি এখানে prothomalo.com লিখে সার্চ দিই, আমি যদি এখানে এন্টারে চাপ দিই, এই যে আমার ব্রাউজার জানে যে প্রথম আলোর ফাইলগুলা কোথায় আছে, এই ফাইলগুলা কিন্তু কোথাও আছে। সো আমি যদি প্রথম আলোতে যাই, এই যে লোগোটা, এটা তো একটা ইমেজ, তাই না? এটা কোথাও রাখা আছে, কোনো একটা কম্পিউটারের ভিতরে এই জিনিসটা রাখা আছে। এই যে একটা টেক্সট, আপনি পড়েন না এই মুহূর্তে, বাট এই জিনিসটা আপনি চিন্তা করেন, এটা কিন্তু একটা টেক্সট, তাই না? এই যে নিচে আরেকটা টেক্সট, এই যে আমি এখানে নেওয়ার পরে যে এটা নীল হয়ে যাচ্ছে, আবার মাউস সরালে যেটা কালো হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা অ্যানিমেশন টাইপ জিনিস। আমি যেখানে ইমেজের এখানে যখন আমি মাউসটা নিচ্ছি তখন এই ইমেজটা বড় হচ্ছে, দেখেন বড় হচ্ছে, ছোট হচ্ছে, এটাও কিন্তু একটা সিএসএস অ্যানিমেশনের জিনিস। সো এই সিএসএস অ্যানিমেশন বলেন, এই টেক্সট বলেন, এই ইমেজ বলেন, অনেক ওয়েবসাইটের ভিতরে দেখবেন অ্যাড বসে, এই যে উপরে থেকে একটা জিনিস হঠাৎ করে নেমে আসলো, এটা একটা কোডিং করা হয়েছে। এই সব কোড, টেক্সট, ইমেজ, এই সব কিছু কিন্তু কোথাও রাখা আছে, এগুলো আকাশ থেকে আসতেছে না। সাধারণত এগুলো বড় বড় কম্পিউটার সার্ভারে রাখা থাকে। এবং এই কম্পিউটার সার্ভার, বড় বড় কম্পিউটার সার্ভার তো আমরা বানাবো না। তো আমরা কি করব? আমরা অনেক কোম্পানি আছে যারা এই কম্পিউটার সার্ভার বানায় এবং তারপর ভাড়া দেয়। ওই কোম্পানিগুলোকে বলে হোস্টিং কোম্পানি, কারণ ওরা ফাইল হোস্ট করতেছে। হোস্ট মানে তো আপনারা জানেন যে আতিথেয়তা করে তাকে বলে হোস্ট করা। সো ওইভাবে যদি আপনি চিন্তা করেন যে সে ফাইলগুলো হোস্ট করতেছে, সে আমাদের জন্য ফাইলগুলো রাখতেছে তার কাছে, এবং যখন কেউ ব্রাউজারে কিছু একটা লিখতেছে তখন সে তাড়াতাড়ি ওই ফাইলগুলো পাঠিয়ে দিচ্ছে। সো আমরা যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি জিনিসটা কি হচ্ছে, একটা হোয়াইট বোর্ড বের করে রাখছি আমি। সো মনে করেন এটা একটা ব্রাউজার, ঠিক আছে? এই ব্রাউজারের এই যে এখানে হলো আপনি নাম ঢাম লেখেন, সো এখানে আপনি khalidfarhan.com লিখবেন, prothomalo.com ইত্যাদি লিখবেন। এইটা আরেকটা হোস্টিং কোম্পানি, এটা আলাদা অনেক, ধরেন আমেরিকান একটা কোম্পানি, বা এখন বাংলাদেশেও কিছু হোস্টিং কোম্পানি আছে, বা ইন্টারন্যাশনাল কোনো একটা কোম্পানি। এই কোম্পানির ভিতরে
অনেক ছোট ছোট কম্পিউটার, ছোট ছোট সার্ভার রাখা। তো ধরেন হাজার হাজার লাখ লাখ সার্ভার রাখা। আপনাদের কখনো সময় থাকলে হোস্টিং সার্ভার লিখে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন কোটি কোটি সার্ভার। একটা রুম ঠান্ডা রাখার জন্য চারদিকে অনেক এসি, কারণ এই সার্ভারগুলো গরম হয়ে যায় অনেক, এবং কোটি কোটি সার্ভার রাখা। তো এই সার্ভারগুলো এখানে রাখা, ঠিক আছে। আপনি যখন এইখানে prothomalo.com লিখে সার্চ দিবেন, তখন এই ব্রাউজারের কাজ হলো, এটা মনে করেন গুগল ক্রোম, এই বড় জিনিসটা, এই ব্রাউজারের কাজ হলো খুঁজে বের করা যে এই এত এত সার্ভারের মধ্যে কোন জায়গায় প্রথম আলোর ফাইলগুলো আছে। সো এটা কি এটার মধ্যে আছে, এটা কি এটার মধ্যে আছে, এটা কি এটার মধ্যে আছে, কোনটার মধ্যে প্রথম আলোর ফাইলগুলো আছে খুঁজে বের করা, এবং খুঁজে বের করে তাড়াতাড়ি আবার এখানে এনে আপনাকে দেখানো। সো আপনার এই পেজটা লোড হয়ে যাবে তখন প্রথম আলোর। এই পুরা ব্যাপারটা যেটা হচ্ছে যে এখান থেকে একটা, আমি খুব টেকনিক্যাল টার্ম ব্যবহার করতেছি না, সাধারণত বলে কল করা, তারপর এখান থেকে বলে সেন্ড করা। সো আমরা টেকনিক্যাল টার্মে যাবো না, জরুরি না যাওয়া। এই যে আমি একটা কিছু লিখলে একটা কিছু সার্ভার থেকে আমার কাছে চলে আসতেছে, এই কারণে আপনারা বুঝতে পারতেছেন যে যদি আমি আমার ওয়েবসাইট বানাইতে চাই, আমার দুইটা জিনিস লাগবে। এক তো নাম, যেই নাম আমি মানুষকে বলবো যে আমার ওয়েবসাইটের নাম এটা, আমার ওয়েবসাইটের নাম prothomalo.com, khalidfarhan.com, facebook.com, google.com, এটা আমি মানুষকে বলবো, ঠিক আছে, বা মানুষ ব্রাউজারে লিখবে, ঠিক আছে। ওটা হলো সহজ পার্ট, ডোমেইন নেম। আরেকটা জিনিস আমাদের যেটা লাগবে সেটা হলো হোস্টিং। কোনো একটা হোস্টিং কোম্পানির হোস্টিং আমরা ভাড়া নিব, যেখানে আমরা আমাদের ফাইলগুলো রাখবো, ঠিক আছে। সো এই দুইটা জিনিস যদি আমার থাকে, একটা ডোমেইন এবং একটা হোস্টিং, এরপরে পিছনে যদি আমি এটা কানেক্ট কোনোভাবে করাই দিতে পারি, যাতে করে সামনে মানুষ ক্রোমে সার্চ দিলে আমার ফাইলই আমার ব্রাউজারে ওপেন হয়, ওই ব্যাপারটা যদি আমি করে ফেলতে পারি, তাহলে আমার ওয়েবসাইট লাইভ হয়ে যাবে পুরো দুনিয়ার জন্য। সো আমাদের কাজ কি আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন, আমরা ফার্স্ট একটা ডোমেইন নেম কিনবো, এরপরে আমরা কোনো একটা হোস্টিং কোম্পানির থেকে হোস্টিং এর জায়গা কিনবো, এবং তারপরে আমার ডোমেইন নেমটার সাথে ওই হোস্টিং কোম্পানির ভিতরে আমার ফোল্ডারটা যেখানে, ওটা দুটো আমি কানেক্ট করাই দিব। এরপর ওই ফোল্ডারে আমি যাই রাখবো, আমার ডোমেইন নেম কেউ গুগল ক্রোমে লিখে টাইপ করলে ওই ফোল্ডারে যা আছে তাই এখানে দেখাবে, ঠিক আছে। আশা করি আমি ডোমেইন এবং হোস্টিং কি জিনিস এটা বোঝাতে পেরেছি আপনাদের। এর পরের ভিডিওতে আমরা যেটা করব, আমরা অ্যাকচুয়ালি একটা ডোমেইন কিনবো, অ্যাকচুয়ালি একটা হোস্টিং কিনবো, এবং আপনাদের একটা ওয়েবসাইট লাইভ করে দেখাবো। চলেন যাওয়া যাক। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডোমেইন এবং হোস্টিং কিনে আমাদের ওয়েবসাইটটা লাইভ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা লিঙ্ক এখানে পেস্ট করে রেখেছি, বাট এখন আমি এন্টার দেইনি। এই লিঙ্কটা আপনাদের মুখস্থ রাখতে হবে না, আমি আশপাশে এই ভিডিওটা আপনারা যেখানে দেখছেন এটার আশপাশে কোথাও লিঙ্কটা দিয়ে দিব। আপনার যেটা করতে হবে, এই লিঙ্কটা যেতে হবে, এখান থেকে আমরা ডোমেইন এবং হোস্টিং কিনবো, এবং এই কোম্পানিটা আমি রেকমেন্ড করি। আমি এন্টারে চাপ দিচ্ছি, বাট এখান থেকে আপনার কিনতে হবে জরুরি না। অনেক কোম্পানি ডোমেইন এবং হোস্টিং বেচে। আমি ওদের কেন রেকমেন্ড করতেছি, তার কারণ হলো ওদের কাছ থেকে হোস্টিং কিনলে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হলো খুব সস্তা, এক মাসে আপনার 300 টাকার মতো খরচ হচ্ছে, $2.99। প্লাস ওদের কাছ থেকে হোস্টিং কিনলে ওরা ডোমেইন ফ্রি দেয়। সো এই দুইটা বেনিফিট আমরা মূলত নিতে চাই। প্লাস খালিদ কুপনটা ইউজ করলে সম্ভবত ওরা 7% না 8% ডিসকাউন্টও দেয়। সো তিনটা বেনিফিট মেইনলি, বাট ওই ডিসকাউন্টটা যদি আমি বাদও রাখি, কারণ ডিসকাউন্টটা সবসময় দেয় না। মেইনলি এই যে ফ্রি ডোমেইন, আমি শুধু হোস্টিংটা কিনবো, এবং হোস্টিংটা কিনলে আমি সাথে সাথে একটা ফ্রি ডোমেইনও পাবো, এবং পুরো ব্যাপারটাই আসলে বেশ সস্তা। এই কারণে আমি হোস্টিংগার রেকমেন্ড করি, বাট হোস্টিংগারের সাথে আপনার যেতে হবে জরুরি না। হোস্টিংগার ছাড়াও আরো কিছু কোম্পানি আছে, যেমন নেমচিপ অনেক পপুলার, সাইড গ্রাউন্ড আছে, ওরাও বেশ পপুলার। বাট ওইসব কোম্পানির একটু সমস্যা আছে। নেমচিপের তেমন কোনো সমস্যা নাই, জাস্ট স্লো। সাইড গ্রাউন্ডের সমস্যা হলো, সাইড গ্রাউন্ড প্রথম বছর অনেক সস্তা, বাট সেকেন্ড বছর থেকে অনেক বেশি দামি। সো এই কারণে আপনি যখন একটা ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি 1 বছরের জন্য বানাচ্ছেন না, সারা জীবনের জন্য ওয়েবসাইট আপনি বানাচ্ছেন। এবং অনেক কোম্পানি করে কি, প্রথম বছর অনেক কম দামে দেয়, প্রথম বছর $10 আপনাকে হোস্টিং দিয়ে দিল, পরের বছর যখন আপনি রিনিউ করতে যাবেন তখনও বলবে এখন আমাকে দিতে হবে $250। তো হোস্টিংগারে ওরকম ঝামেলা নাই, যে কারণে আমি বেসিক যারা তাদের প্রথম ওয়েবসাইট বানাচ্ছে জীবনের, তাদের জন্য আমি হোস্টিংগার রেকমেন্ড করি। তো আমাদের কি করতে হবে, আমি এই লিঙ্কে আসলাম, ওই লিঙ্কে আসার পরে আপনার এরকম কোন একটা ডিল দেখবেন, হয়তো ক্লেম ডিলে চাপ দিব। আমি ক্লেম ডিলে চাপ দেওয়ার পরে আমাকে বলবে কোন প্যাকেজ নিতে চাই। এখানে একটা জিনিস দেখার আছে আপনার, আপনি তো এই মুহূর্তে 100 ওয়েবসাইট বানাচ্ছেন না। দেখেন, এইটা হলো একটা ওয়েবসাইটের জন্য, এটা হলো 100 ওয়েবসাইটের জন্য, এটাও 100 ওয়েবসাইটের জন্য। তো আপনি তো এখন 100 ওয়েবসাইট বানাচ্ছেন না, আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন। কিন্তু এইটা নিব না আমরা, তার কারণ এটার সাথে ফ্রি ডোমেইন নাই। দেখেছেন, ফ্রি ডোমেইন ব্যাপারটা নাই এটার সাথে, এইটার সাথে আবার ফ্রি ডোমেইন ব্যাপারটা আছে। সো আমি এই মোস্ট পপুলার যে প্ল্যানটা ওদের প্রিমিয়াম ওয়েব হোস্টিং প্ল্যান, এইটা নিব। আপনার সময় আপনি কখন এই ভিডিও দেখতেছেন আমি জানি না, তখন হয়তো নামধাম চেঞ্জ হয়েছে। আপনি জাস্ট বুঝে শুনে এমন একটা নেবেন যেটার সাথে ফ্রি ডোমেইন আছে, কারণ ওটা একটা বড় বেনিফিট, যে কারণে আমরা এই হোস্টিংগার ব্যবহার করতেছি। আমি অ্যাড টু কার্টে চাপ দিব। অ্যাড টু কার্টে চাপ দেওয়ার পরে এটা আমার পেমেন্টের দিকে চলে যাবে। সো আমাকে বলতেছে কত দিনের জন্য চাও, 1 মাসের জন্য চাও, 12 মাসের জন্য চাও, 24 মাসের জন্য চাও। সো 12 মাসের জন্য যদি আমি কিনি তাহলে ফ্রি ডোমেইন দিবে প্রথম বছরের জন্য, 24 মাসের জন্য কিনলেও ফ্রি ডোমেইন দিবে প্রথম মাসের জন্য। সো আমি তাহলে 12 মাসের জন্যই কিনি, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি শিওর থাকেন যে এই ওয়েবসাইটটা আপনি অ্যাটলিস্ট
আগামী 20 বছর চালাবেন বা 5 বছর চালাবেন বা 6 বছর চালাবেন, সেই ক্ষেত্রে আমি বলবো 24 মাসের জন্য নিতে। কারণ যত বেশি দিনের জন্য আপনি নেবেন বা 48 মাসের জন্য যদি আপনি নিতে পারেন, যত বেশি দিনের জন্য আপনি নেবেন তত আপনার খরচ কম, কারণ পার মান্থ হিসেবে বিল করে। তো সো যেই কোম্পানি থেকে আপনি নেন, যখনই আপনি যেই সার্ভিসই নেন, যত বেশি দিনের জন্য আপনি নেবেন, আপনি দেখবেন আপনার কস্ট পার মান্থ ওই হিসাবটা কম হয়ে আসবে। সো আমি যেহেতু আপনাদের এখন দেখাচ্ছি, আমি 12 মাস সিলেক্ট করলাম এখান থেকে। আমাকে দেখা যায় যে যদি আমি 48 মাস চুজ করতাম তাহলে আমার $432 সেভ হইতো লং টার্মে। আর দেখুন এই যে আরেকটা ব্যাপার, 12 মাস যদি আমি চুজ করি, যখন রিনিউ হবে তখন $9 পার মান্থ হয়ে যাবে। 24 মাস যদি আমি চুজ করি তাহলে যখন রিনিউ হবে তখন $8 পার মান্থ হয়ে যাবে। সো বছরে আমার $12 ওইভাবে সেভ হবে। আপাতত আমি আপনাদের দেখাচ্ছি, আমি 12 মাসের জন্যই নিচ্ছি এবং আমি ওটা সিলেক্ট করলাম। এরপর আমাকে বলছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, নাহলে একটা অ্যাকাউন্ট খুলতে। সো আমি এখান থেকে ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, গুগল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, আমি গুগল দিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেলি। গুগলে চাপ দিচ্ছি আমি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আমার কোনো একটা ইমেল দিয়ে লগ ইন করলাম। লগ ইন হয়ে গেল, লোড হচ্ছে আমার এখানে। আমি কিন্তু পুরো জিনিসটা একদম লাইভ করতেছি আপনাদের সামনে। সো এমনও হতে পারে পরের পেজে যে আমরা দেখবো কোনো একটা বড় সমস্যা হয়েছে, আমরা জানি না। এরপর আমাকে বলতেছে পেমেন্টের বিস্তারিত দিতে। সো আমি পেমেন্টের বিস্তারিত এখানে দিব। আমাকে দেখাচ্ছে যে দেখুন 12 মাসের জন্য আমার খরচ হচ্ছে $35 মতো এবং আমি ডিসকাউন্ট পেয়েছি $108 মতো। আমি দেখি আমার কোনো কুপন বসানোর অপশন আছে নাকি। না, এই মুহূর্তে আমার কোনো কুপন বসানোর অপশন নাই, যেহেতু অলরেডি ডিসকাউন্ট দেয়া। ওকে, এরপরে এখানে আমার কার্ডের বিস্তারিত দিতে হবে। সো আমি আমার কার্ডের বিস্তারিত এখানে দিলাম এবং তারপরে কার্ডের বিস্তারিত এখানে আমি দিলাম, দিয়ে সিকিউর পেমেন্ট। এখন আমার মোবাইলে একটা ওটিপি আসবে। সো মোবাইলের ওটিপিটা আসুক। ওটিপি অ্যাপ্রুভ করে দিয়েছি আমি। অ্যাপ্রুভ করার পরে আমার ওকে ডান চলে আসলো এটা। এখন দেখুন আমাকে বলছে ক্লেইম ইউর ফ্রি ডোমেইন। সো আমরা তো এখনো ডোমেইন নেই, তাই না? তো এই কাজ শুরু করার আগে আপনার অলরেডি ঠিক করে রাখতে হবে যে আমি যে ওয়েবসাইট বানাচ্ছি সেই ওয়েবসাইটের নাম কি হবে, সেই ওয়েবসাইটের ঠিকানা কি হবে, এগুলো আপনার অলরেডি ঠিক করা থাকতে হবে। সো আমি এখানে ক্লেইম ডোমেইনে চাপ দিচ্ছি। আমি একটা নাম ভাবি। এখন যেহেতু আমি টেস্ট প্রজেক্ট, আমি friday.com এরকম একটা নাম আমি সিলেক্ট করলাম। চেক অ্যাভেলেবিলিটি দেখতে হবে অন্য কেউ আগে নিয়েছে নাকি, অন্য আরেকজন নিয়েছে। সো fridaysthebest.com fridaysthebest.com অ্যাভেলেবল। আমি ক্লেম ডোমেইনে চাপ দিলাম। এটা হয়ে গেল আমার ওয়েবসাইটের নাম। কিন্তু এভাবে আমি যেরকম আপনাদের দেখানোর জন্য সহজ করে নিয়ে নিচ্ছি একটা, এরকম না, আপনি চিন্তা ভাবনা করে নেবেন, কারণ নাম কিন্তু আর পরে চেঞ্জ করা যায় না। সো একবার আপনি যেই নাম সিলেক্ট করবেন ওই নামেই আপনার অনেক দিন পর্যন্ত থাকতে হবে। সো আপনি কি টপিকে ওয়েবসাইট বানাচ্ছেন ওই টপিকের জন্য একটা কোম্পানির নাম খোঁজার মতো। সো আপনি কোম্পানির নাম খোঁজার জন্য এক্স্যাক্টলি যেরকম চিন্তাভাবনা করেন, একটা ডোমেইন নেম খোঁজার জন্য আপনি এক্স্যাক্টলি একই রকম চিন্তাভাবনা করবেন, কারণ দুইটা বেসিক্যালি সেম জিনিস। একটা ওয়েবসাইট বানানো মানে একটা বিজনেস দাঁড় করানোই। তো প্রাইমারি ডিটেল দিতে বলছে, আমি এটা বলি একটা পার্সোনাল ওয়েবসাইট। কান্ট্রি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আয়ারল্যান্ড। নেক্সট স্টেপে চলে যাব। কন্ট্যাক্ট ডিটেল দিতে বলছে। সো কন্ট্যাক্ট ডিটেলস আমি এখানে আচ্ছা ওকে, আমার এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। সো আমি ডাবলিন D14 রিজিয়ন ডাবলিন, আমি সব দিয়ে দিলাম। ফিনিশ রেজিস্ট্রেশন, আচ্ছা D14 WY। অ্যাড্রেসেও আমাকে এখানে দিতে হবে একটা অ্যাড্রেস। সো 57 ডাবলিন। ফিনিশ রেজিস্ট্রেশন। স্পেসটা আমি একটু আগে দেইনি, এই কারণে নেয়নি, বাট এখন স্পেস দিলাম, এই কারণে হলো। কোনো জায়গায় যদি আপনি আটকায় যান, এখানে ওদের লাইভ চ্যাট আছে দেখাই যাচ্ছে। সো এই লাইভ চ্যাটে কথা বলে নিলেই হইতো, বাট আমি লাইভ চ্যাটে কথা বলতেছি না, কারণ আমার মনে হয় না কোনো জায়গায় আমি আটকায় যাবো। সো আমি এবার হোমে চলে আসি। হোমে চলে আসার পরে এখন আমার ডোমেইন নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমার হোস্টিং সেট আপ করবো। সো সেট আপে চাপ দিব। সেট আপ চাপ দেওয়ার পরে স্টার্ট নাও চাপ দিব। আই এম ক্রিয়েটিং ইট ফর মাই সেলফ। এরপরে আমি নিজেই বানাবো। এরপরে এটা কি হবে, ব্লগ হবে, অনলাইন দোকান হবে, বিজনেস হবে, পোর্টফোলিও টাইপ সাইট হবে, কি হবে? আমি ধরিয়ে নেই এটা একটা ব্লগ হবে। আমি কি বিগিনার নাকি আমি জানি আমি কি করতেছি? আমি বলি আমি বিগিনার, কারণ এরকম যখন আপনি বলবেন যে আমি কিছু জানি না, তখন আপনাকে বেশি অপশন দিবে। সেই কারণে আমি এটা চাই। সো ক্রিয়েট আ নিউ ওয়েবসাইট। আমি ওয়ার্ডপ্রেসে বানাবো। আপনারা অবশ্যই ওয়ার্ডপ্রেসে বানাবেন, অন্য কোনো কিছুতে না। এরপর আমাকে বলবে ওয়েবসাইটের লগ ইন ডিটেল দিতে। আমি এখানে আমার ওয়েবসাইটের লগ ইন ডিটেল দিই। এখানে আমি একটা পাসওয়ার্ড লিখছি যেটা আমার মনে থাকবে পরে। কন্টিনিউ। এরপরে আমাকে বলছে কোনো প্লাগ ইন ইনস্টল করতে চাও নাকি। আমি এই মুহূর্তে চাই না। সো আমি কন্টিনিউয়ে চাপ দিচ্ছি। বা অ্যাকচুয়ালি আমি WooCommerce না, অ্যাকচুয়ালি আমার দরকার নেই। কন্টিনিউ। এরপর আমাকে বলছে একটা ওয়েবসাইটের ডিজাইন সিলেক্ট করতে, বেসিক ডিজাইন। সো আমি একটা ডিজাইন এখান থেকে সিলেক্ট করি। সো এটা আমি সিলেক্ট করলাম। এরপরে আমাকে ডোমেইন সিলেক্ট করতে বলছে। একটু আগে আমি যে ডোমেইনটা ফ্রি পেয়েছি ওটাই আমি সিলেক্ট করব। এরপর সার্ভার ব্যাপারটা না একটু ট্রিকি, একটু বোঝার চেষ্টা করেন জিনিসটা। আপনার সার্ভার সবসময় হওয়া উচিত আপনার বেশিরভাগ ভিজিটর যেখান থেকে আসবে তার কাছাকাছি। যখন মনে আছে আপনার আগের ভিডিওতে আমরা এই জিনিসটা দেখেছিলাম যে ডোমেইন নেম আমরা যখন টাইপ করি তখন হোস্টিং এর কাছ থেকে ফাইলটা এনে আবার আমাদের এখানে দেখায়। সো মনে করেন আপনার ওয়েবসাইটটা আমেরিকানদের জন্য বানানো, আপনার এই যে হোস্টিং এর ফোল্ডারটা, এই ফোল্ডারটা রাখা মালয়েশিয়ায়।
ঠিক আছে? তো তখন যখন আমেরিকার একটা মানুষ এটা সার্চ দিবে, দেখেন প্রথমে হোস্টিং এই আপনার ব্রাউজার যে গুগল ক্রোম, এটার মালয়েশিয়া যোগাযোগ করতে হবে, তারপর মালয়েশিয়ার থেকে আবার ওই জিনিসটা আপনার আমেরিকা পর্যন্ত আসতে হবে। কিন্তু এই হোস্টিং এর ফোল্ডারটা যদি কানাডায় থাকতো তাহলে ওর মাত্র খালি অল্প একটু যাইতে হতো, বা যদি আমেরিকায় থাকতো তাহলে সেম দেশের ভিতর থেকেও খুব তাড়াতাড়ি এনে দিতে পারতো। সো ওখানে 1 সেকেন্ডের মতো বা অনেক সময় মিলি সেকেন্ড বেঁচে যায়, এবং ওয়েবসাইট কত তাড়াতাড়ি লোড হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেই কারণে আপনি একটু চিন্তা করবেন যে আমার সবচেয়ে বেশি ভিজিটর কোন জায়গা থেকে আসবে আমার ওয়েবসাইটে। সবচেয়ে বেশি ভিজিটর যেখান থেকে আসবে বলে আপনার মনে হচ্ছে তার সবচেয়ে কাছাকাছি জায়গায় আপনি একটা সার্ভার নেওয়ার চেষ্টা করবেন। সার্ভার মানে হলো হোস্টিং এর ওই ফোল্ডারটা। সো আমি ধরে নিচ্ছি যে আমেরিকায় আমার সবচেয়ে বেশি ভিজিটর হবে, সো আমি নর্থ আমেরিকা এখান থেকে সিলেক্ট করলাম। আমি বাংলাদেশের জন্য যেসব ওয়েবসাইট বানাই ওগুলা কিন্তু আমি নর্থ আমেরিকা সিলেক্ট করি না, ওগুলো সাধারণত ইন্ডিয়া সিলেক্ট করা থাকে, কারণ বাংলাদেশে এখনো সার্ভার নাই ওদের। সেই যে এশিয়া, ইন্ডিয়া থাকে, কখনো কখনো সিঙ্গাপুর দেওয়া থাকে, কারণ ওগুলা কাছে বাংলাদেশের। আপাতত নর্থ আমেরিকা দেওয়া থাক, ফিনিশ। দেখুন এখান থেকে অটোমেটিক্যালি হচ্ছে। এটা আরেকটা কারণ যে কারণে আমার হোস্টিঙ্গার ভালো লাগে, যে পুরো জিনিসটা একদম বাচ্চাদের মতো বেসিক কাজ করতে 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 করে ফেলা যায়, খুব জটিল কোনো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় না, যেটা আমার মধ্যে খুব হেল্পফুল। আপনি যখন একটা বিজনেস দাঁড় করাবেন তখন আপনার মূল কাজ হলো ওই বিজনেসের উপর ফোকাস করা। আপনি যেটা উদাহরণ আমি সবসময় দিই, যে যদি আপনি একটা রেস্টুরেন্ট বানানোর পরিকল্পনা করেন, আপনি রেস্টুরেন্টে ইটের পর ইট দিয়ে দেয়াল বসাবেন না, ওটার জন্য মানুষ আছে। আপনি রেস্টুরেন্টের দেয়াল রং করবেন না, ওটার জন্য রং মিস্ত্রি আছে। আপনার কাজ হলো পুরো জিনিসটা ম্যানেজ করা। তো একই রকম যখন আপনি হোস্টিং কিনবেন বা যখন আপনি লোগো কি নিজের ওয়েবসাইটের জন্য নিজে বানাবেন না, ওটার জন্য লোগো ডিজাইনার আছে, আপনি বানাবেন না। যদি আপনি আমাদের ফ্রিল্যান্সিং কোর্সের ভিতরে ক্যানভা নিয়ে বিশাল একটা সিরিজ আছে, ওটা দেখে যে কেউ লোগো বানায় ফেলতে পারে যদি সে চায়। বাট আমার যে অ্যাপ্রোচ সেটা হলো প্রত্যেক বিষয়ের জন্য সেই বিষয়ের এক্সপার্ট হায়ার করা এবং তাকে দিয়ে ওটা করানো, তাহলে জিনিসটা রেজাল্টটা বেশিরভাগ সময় সুন্দর হয়। আমি আপনাদের সাথে এত কথা বলতেছি কারণ এখানে ওটা রেডি হচ্ছে। ওকে, সো আমার ওয়েবসাইট হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। আমি এখন দুইটা কাজ করতে পারি, আমি এডিট করতে পারি অথবা কন্ট্রোল প্যানেলে যেতে পারি। সো আমি ফার্স্টে এডিটে চাপ দিই, আমি কন্ট্রোল চেপে ধরে চাপ দিচ্ছি যাতে আরেকটা ট্যাবে ওপেন হয়। সো এইখানে ওপেন হইল, ভেরিফাই, লোড হচ্ছে। ওকে, সেটা আমি কেটে দিলাম, এটাও আমি কেটে দিলাম। আমি যদি এখন আমার ওয়েবসাইটে দেখার চেষ্টা করি, আমি এই যে ডাব্লিউ বাটনটার উপরে চাপ দিলাম এবং তারপরে ভিজিট সাইট, এটা যদি আমি চাপ দিই ভিজিট সাইট, তাহলে আমার ওয়েবসাইটটা দেখতে এখন কীরকম এটা আমি দেখে ফেললাম। যে দেখুন ফ্রাইডে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার এক্স্যাক্ট ডোমেইন নেমটা কিন্তু এখনো আসে নাই, তাই না? প্রিভিউ একটা লেখা টাইপ আসতেছে, কারণ এখনো আমাকে প্রিভিউ দেখাচ্ছে, আমাকে অ্যাকচুয়াল ওয়েবসাইট এখনো দেখাচ্ছে না। আমি ম্যানেজ সাইটে চাপ দিব এই জন্য, এবং তারপরে বোঝার চেষ্টা করবো যে আমার অ্যাকচুয়াল ওয়েবসাইটে দেখাচ্ছে না কেন। তো এখানে দেখুন আমার ম্যানেজ সাইটে চাপ দেওয়ার পরে কিন্তু আমার এখানে জিনিসটা চলে আসছে। এখানে যদি আমি fridaysthebest.com এখানে চাপ দিই তাহলে এটা ওপেন হবে আরেকটা ট্যাবে। আমার ওয়েবসাইট রেডি হয়ে গিয়েছে, এবং আমি যদি এখন এখানে লিখি fridaysthebest.com, আমার ওয়েবসাইট কিন্তু চলে আসলো, তাই না? এবং এই ওয়েবসাইটের ভিতরে এই মুহূর্তে কিছুই নাই। এই ওয়েবসাইটের ভিতরে এখন গেটিং স্টার্টে চাপ দিলে কিছুই হবে না, হ্যালো ওয়ার্ল্ডে চাপ দিলে কিছু হবে না, কারণ এই ওয়েবসাইটে ডিজাইন করা হয়নি। এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটা করলাম সেটা হলো আমরা ডোমেইন কিনলাম, আমরা হোস্টিং কিনলাম, আমরা ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করে আমাদের ওয়েবসাইট লাইভ করে ফেলছি। এখন কি আমরা মানুষকে বলবো যে যাও fridaysthebest.com এটা যাও? আমরা বলবো না। কেন বলবো না? কারণ আমাদের ওয়েবসাইট এখনও আমরা ডিজাইনই করিনি। এখন যদি কেউ এই ওয়েবসাইটে আসে, fridaysthebest.com, কেউ যদি এই ওয়েবসাইটে আসে তার ভালো লাগবে না এক্সপিরিয়েন্সটা, যেটা ওয়েবসাইটের ভিতর কিছুই নাই, তাই না? সো আমাদের এখন আস্তে আস্তে ওয়েবসাইট ডিজাইন করতে হবে, এবং ডিজাইন করে যখন আমরা কনফিডেন্ট যে হ্যাঁ এখন আমার ওয়েবসাইটে যদি মানুষ আসে তাহলে কোনো সমস্যা নেই, তখন যে আমরা মানুষের সাথে ওই ওয়েবসাইটটা শেয়ার করব, তার আগ পর্যন্ত করব না। আরও কিছু ব্যাপার আমি আপনাদের দেখায় রাখি, যেহেতু আমি এই সাইট হোস্টিঙ্গারের ভিতরে চলে আসছি। হোস্টিঙ্গারের ভিতর থেকে কিন্তু আপনি ফ্রি ইমেইলও নিতে পারেন। সো আমি যদি এখানে ম্যানেজে চাপ দিই, আপনারা দেখুন এই যে ফ্রি ইমেইলের একটা অপশন আছে এখানে, 1 GB পর্যন্ত রাখা যায়, ওটা এনাফ আমার মতে। ইমেল জিনিসটা কি, আপনার ইমেল হয়তো karim@gmail.com, এটা কিন্তু প্রফেশনাল ইমেল না, জিমেইলের একটা সার্ভিস আপনি নিচ্ছেন। আপনার যখন নিজের ওয়েবসাইট হয়ে যাবে তখন আপনার ইমেল আপনি চেঞ্জ করে, মনে করেন যেরকম আমার ইমেল হলো khalid@khalidfarhan.com। আমি কিন্তু গুগলের জিমেইল বা ইয়াহু বা হটমেল ওগুলোর কোনো কিছু কিন্তু ব্যবহার করতেছি না, আমি নিজের ডোমেইন থেকে নিজের ইমেল ব্যবহার করছি। একইভাবে আপনি যেটা করতে পারেন, আপনার যখন একটা নিজের ওয়েবসাইট হয়ে যাবে, যেমন এই যে fridaysthebest.com, এটা যদি আপনার ওয়েবসাইট হইতো তাহলে আপনি rohim@fridaysthebest.com বা karim@fridaysthebest.com এরকম কিন্তু আপনি আপনার নিজের ইমেল বানিয়ে নিতে পারেন। ওটা করার জন্য আপনার এখানে যে সিলেক্টে চাপ দিতে হবে, সিলেক্ট চাপ দিলেই দেখা যাচ্ছে ইমেল প্ল্যান ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। এরপর এখানে আপনার বলতে হবে যে কী হবে, @fridaysthebest.com ফিক্স থাকবে। সো আগে আপনি যে কোনো কিছু বসাতে পারেন, আমি এখানে বসালাম info@fridaysthebest.com। এরপর আপনি এখানে পাসওয়ার্ড বসাবেন, আমি এখানে অটোমেটিক্যালি জেনারেট করে দিচ্ছি কিছু একটা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, হয়ে গেল। দেখেছেন? এখন আমি যদি এই লিঙ্কটায় যাই, দেখুন এই লিঙ্কটায় যদি আমি চাপ দিই এবং তারপরে আমি যদি আমার ইমেলটা কপি করি এখান থেকে, সো ইমেল info@fridaysthebest.com, এখানে চলে আসছে অলরেডি। পাসওয়ার্ডটা আমি কপি করি এখান থেকে, কপি করে পেস্ট, লগ ইন। এটা কিন্তু
আমার আমাকে পাসওয়ার্ড রিকভারি একটা ইমেল, আমি এখানে আই উইল ডু দ্যাট লেটার বলে দিলাম। এই যে আমার ড্যাশবোর্ডটা চলে আসলো, গেট স্টার্টেড, এই জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি লাইক জিমেইল, বাট এটা আপনার নিজের। এখান থেকে যখন আপনি মেইল পাঠাবেন, সো এখানে চাপ দিয়ে যদি আমি কাউকে একটা মেইল পাঠাই, মেইলটা যাবে info@fridaysthebest.com থেকে। আবার কেউ যদি info@fridaysthebest.com এ মেইল পাঠায়, সেই মেইলটা এই ইনবক্সের ভিতরে চলে আসবে। সো পুরো জিনিসটা দেখলেন কত তাড়াতাড়ি একটা প্রফেশনাল সেটআপ আমরা বানায় ফেললাম। আপনি যখন লিড জেনারেশন ওয়েবসাইট বানাবেন, আপনি যখন ব্লগ বানাবেন, আপনি যখন ই কমার্স ওয়েবসাইট বানাবেন, আপনি যেই ধরনের ওয়েবসাইট বানান, সব সময় আপনার মাথায় রাখতে হবে আমার ওয়েবসাইটের একটা ডোমেইন থাকবে, অবশ্যই আমার ওয়েবসাইটের একটা হোস্টিং থাকবে, নাহলে তো ওয়েবসাইট দাঁড়াবেই না। এবং প্রত্যেক সময় আপনার ওয়েবসাইটের একটা প্রফেশনাল ইমেল থাকতে হবে। আমি কি পারতাম না যে আমাদের যে এজেন্সি হাসেল ফ্রাইডে ডিজিটাল, ওটার ইমেল khalid@gmail.com এ নিতে পারতাম, বাট জিনিসটা কখনোই প্রফেশনাল লাগতো না। এই কারণে ওটার ইমেল সবসময় যায় hello@hustlefridaydigital.com এ। ওটার ইমেল কখনোই আমার পার্সোনাল ইনবক্সে আসে না। এবং আপনি যখন ওয়েবসাইট বিক্রি করবেন, আমি ধরে নিচ্ছি আপনাদের মধ্যে অনেকেই সামনে যে আমাদের কোর্স দেখে লিড জেনারেশন ওয়েবসাইট বানাবেন বা ব্লগ বানাবেন বা ই কমার্স সাইট বানাবেন, এবং কখনো না কখনো আপনি আপনার ওয়েবসাইট বিক্রি করবেন কারো না কারো কাছে। যখন ওই ওয়েবসাইটের সবকিছু একটা স্পেসিফিক ইমেইলের ভিতর থাকে, তখন পুরো জিনিসটা ধরে বেচে দেওয়া অনেক সহজ। যেমন ধরেন আমি যদি এখন ফ্রাইডে ইজ দ্য বেস্ট বেচতে চাই, আমি জাস্ট আমার এই হোস্টিঙ্গারের ইমেইলের ডিটেলস যে নতুন কিনবে তাকে দিয়ে দিলে আমার কাজ শেষ। সে ওই ইমেলটা বদলায় নিবে এবং তার আর কিছুই করা লাগবে না, কারণ সবকিছু হোস্টিঙ্গারের ভিতরেই আছে। বাট আমি যদি ডোমেইন কিনতাম এক জায়গা থেকে, হোস্টিং কিনতাম আরেকটা কোম্পানি থেকে, ইমেল কিনতাম আরেকটা কোম্পানি থেকে, বা ইমেল যদি না কিনে নিজের জিমেইল ইউজ করতাম, পুরো জিনিসটা কিরকম জগা খিচুড়ি হয়ে যেত না? তখন আমার বেচতে অনেক কষ্ট হইতো। এবং যখন কষ্ট হইতো বেচতে, তখন হয় ক্লায়েন্ট আমাকে কম দাম দিত, অথবা কিনতোই না, কারণ তার মনে হতো যে খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে পুরো জার্নিটা। তো আশা করি আমরা দেখাইতে পারছি যে কিভাবে খুব বেসিক একটা ওয়েবসাইট বানাইতে হয়। যদিও ওয়েবসাইট আমরা এখনো ডিজাইন করি নাই, এই ভিডিওর পরে আপনাদের কিছু ইংরেজি ভিডিও দেখতে হবে, যেখানে আমি আপনাদের দেখাবো, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব, এবং ওই লিঙ্কগুলো ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়, ঠিক আছে? এবং কিভাবে নিজের একটা ওয়েবসাইট খুব সুন্দর করে বানায় ফেলতে হয়, ওটা ওই টিউটোরিয়ালগুলোর মধ্যে আপনি পাবেন। এবং তারপরে আমাদের প্যাসিভ জার্নালের একটা ডিটেইলড কোর্স আছে এলিমেন্টর নিয়ে। যখন আপনি, আমি যেভাবে বলছি, প্লিজ এই সিরিয়ালে আগানোর চেষ্টা করবেন। এর পরের ভিডিওগুলোয় আপনি দেখবেন কিভাবে এই fridaysthebest.com-কে সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসা যায়, থিম কি জিনিস, থিম কিভাবে বসাইতে হয়, ওই সব কিছু আপনি এর পরের 2-3টা ভিডিওতে দেখবেন। তারপরে যদি আপনার মনে নামে আরও ডিজাইন করতে চাই, তখন আপনি আমাদের এলিমেন্টর কোর্সটা দেখবেন। এবং আমাদের এলিমেন্টর কোর্সের ভিতরে একদম ব্ল্যাঙ্ক স্লেট থেকে আমি যেরকম ইমাজিন করতেছি সেরকম একটা ওয়েবসাইট কিভাবে দাঁড় করানো যায়, ওটা খুব সুন্দর করে বোঝানো আছে। সো ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।